ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকর দিব্য সংকতুষারাবং ক্ষীরোদ দানব সম্ভব নমামি শশিনং ভক্ত শম্ভো মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহং প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা পতিতং বুধং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতং দেবতানামিষিণং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভুক্তং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হেমকুন্দ মৃণালাভং কৃত্যনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহং নীলাঞ্জয় চয় পক্রং বিশুনং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণম্যহং পলাশ ধূমশঙ্কাশং তারগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্রাত্মকং পুরুং তং কেতু প্রণম্যহং। ওং শান্তি ওং শান্তি। তো শুভ অপরাহ্ন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 59। আমরা প্রথম ব্যাচ কিন্তু শেষ করে ফেললাম, কিন্তু এটি দেখতে দেখতে আমাদের 60তম ক্লাসে পদার্পণ করতেছি। আগামী 31 তারিখে গিয়ে শেষ হবে। তো আজকের ক্লাসের আয়োজন হচ্ছে বিষয় জন্ম সময়ের সঠিকতা নির্ণয়। তো এই জন্ম সময়ের সঠিকতা আমরা কিভাবে নির্ণয় করব? কোন জাতক আমাদের কাছে আসলো, আসার পরে সে একটি জন্ম তারিখ দিল, জন্ম তারিখ থেকে আমরা হয়তো প্ল্যানেটটি বের করলাম, কিন্তু জন্ম সময়টা সে যে বলছে যে মা বলছে 9টা থেকে 10টা, কেউ বলছে 10টা থেকে 11টা, কেউ বলছে হয়তো রাত 10টা থেকে 11টা, এই যে সময়, আবার ওই সময় লগ্ন দেখা যাচ্ছে একই বর্ডারে পড়ছে, দেখা যাচ্ছে একটি লগ্নের সঙ্গে আরেকটি লগ্নের সংযোগ স্থলে গিয়ে লগ্ন করছে। তখন আমরা বিভ্রান্ত হই, যে বিভ্রান্ত হয়ে পড়ি আসলে লগ্নটা কি হবে। আর যখন আমরা লগ্ন নির্ধারণ না করতে পারি, তখন যেন আমাদের গণনাটা মুখ থুবড়ে পড়ে, আমরা তাদেরকে সঠিক নির্ণয় করতে পারি না। এমনকি সঠিক দশান্ত দশা নির্ণয় করতে পারি না, সঠিক যোগ করতে পারি না। তো সকল দিকেই কিন্তু আমাদের বাধা। তো সেই বাধা আমরা কিভাবে বুঝবো যে সময়টি কেমন? তো সময়টি কি যাচ্ছে, আসলে কেমন হচ্ছে, কোন সময়টা ধরলে আমাদের ভালো হয়, সেই অনুযায়ী তাকে বলতে হবে। এটা যদিও অনেকটাই সহজ, তো আমাদের অনুধাবন করার বিষয়। তো আমরা একটু অনুধাবন করে দেখে আসব যে আসলে জন্ম সময়টি সঠিক বললো কি বললো না। তো সেক্ষেত্রে আমরা একটি জন্ম তারিখ তৈরি করে ফেলি, একটি চার্ট তৈরি করি। সর্বপ্রথম যে কোনো একজন একটি জন্ম তারিখ বলবেন। 18 স্যার। আরেকজন বলুন মাস। মাস বলুন একজন। স্যার 6 মানে জুন, কি মাস বলছেন? হ্যাঁ স্যার জুন। 6 জুন। একজনের সাল বলুন। আরেকজনের সাল বলুন। 1992। আচ্ছা 98 লেখেন। 1998। এবার একজনের টাইম বলুন। সন্ধ্যা 6টা। জন্মস্থান ঢাকা। হরোস্কোপটা বের করুন। এর কারেন্ট নাই। কারেন্ট আছে তো, যাক।
কারণ আলা শুনে আসি। স্যার বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। কুম্ভে কেতু। কেতু। মিনে বৃহস্পতি চন্দ্র। বৃহস্পতি চন্দ্র। মেষে শুক্র শনি। মেষে হচ্ছে শুক্র শনি। বৃষয় মঙ্গল দগ্ধ। মিথুনে রবি বুধ। রবি বুধ দগ্ধ। সিংহে রাহু। এই হচ্ছে প্ল্যানেটটি। লগ্ন কত ডিগ্রিতে আছে? লগ্ন আছে স্যার 23 ডিগ্রি 33 মিনিট। 23 ডিগ্রি 33 মিনিট। আর হচ্ছে আমাদের চন্দ্র কত ডিগ্রিতে আছে? চন্দ্র আছে স্যার 17 ডিগ্রি 9 মিনিট। তো এই হচ্ছে আমাদের প্ল্যানেট। সতেরো ডিগ্রি 9 মিনিট মানে উত্তর ভাদ্রপদ। এখানে রেবতী এক পাদ দেখাচ্ছে স্যার। হ্যাঁ, রেবতী এক পাদ। 17 নয় না 13। ও সরি, হ্যাঁ হ্যাঁ, রেবতী হবে। রেবতী। এই হচ্ছে আমাদের ক্লাস। তো দেখুন, আমাকে নজর দিতে হবে কোথায়? যেহেতু জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করব, সময়টি 6টা কিনা। তো লগ্ন আমাদের 23 ডিগ্রি 20 মিনিটে রয়েছে লগ্ন। আমাদের কয়েকটা দিকে বের করলে কিন্তু প্রথম বুঝতে পারবো যে আমরা যখন আটকে যাব তখন আমাদের উদ্ধারের পথ, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমাদের লগ্ন 23 ডিগ্রি 33 মিনিটে আছে। আমরা বুঝছি যে হ্যাঁ, এটা বৃশ্চিক লগ্ন। এখন এই যে 6টা বললো, ধরেন বলছে 5টা থেকে 7টার মধ্যে, আমরা মাঝখানে ধরে নিয়েছি 6টা। কিন্তু যখনই জন্ম সময় ধরেন 6টা 6:30 হ্যাঁ, ক্রস করে যাবে। আরে তোমার লেখিন না তো। সবটা লিখে নেবেন, আচ্ছা দেখেন। তো যখনই 6:30 ক্রস করবে তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের লগ্নটা ধনুতে চলে যাবে। তো আমাদের বিচার করার আগে কিন্তু বৃশ্চিক, ধনু এবং তুলা তিন দিকে নজর দিতে হবে। ধরে নিন এই এক্সাক্ট 6টা জানায়নি, আমাদের জন্ম সময় জানিয়েছে 5টা টু 7টা PM। আমরা মাঝখানে ধরে ধরেন একটা ছক তৈরি করেছি। এইবার আমাদের কথা হচ্ছে যে 5টায় হলে লগ্ন বৃশ্চিক থাকছে, 7টায় হলে কিন্তু লগ্ন ধনুতে চলে যাচ্ছে। তো যখন এই ধনুতে চলে যাচ্ছে, আমাদের প্রথম নজর কিন্তু আমাদেরই নিতে হবে যে এই দুটি লগ্নের মধ্যে সেই জাতকের বৈশিষ্ট্যের সঙ্গে মেলে কিনা। এটা আমাদের প্রথম দেখতে হবে যে লগ্নগত বৈশিষ্ট্যের সঙ্গে কিছু কথা বলে তার চেহারার কিছু বিবরণ আমাদের তো সামনের পরে এসে থাকবে, সেগুলো জেনে বুঝে তারপর নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে চর্চা করতে করতে প্রথম অভিজ্ঞতার বিষয়। কিন্তু অভিজ্ঞতা শুধু নয়, এখানে দেখতে হবে যে লগ্নপতি, যে তার মন এবং দেহ কারক, সেই লগ্নপতিটা মঙ্গল সপ্তমে দগ্ধ হয়ে অবস্থান করছে। তো লগ্নপতি সপ্তমে গিয়ে দগ্ধ হলো এবং লগ্নের উপর সে দৃষ্টিও দিল। তাহলে লগ্নপতি লগ্নে দৃষ্টি দিল, বৃশ্চিক লগ্নে। মঙ্গল হচ্ছে পাপ গ্রহ, সে দগ্ধ হয়েছে। তার মানে সে কিন্তু তার শক্তি লোপ পেয়েছে। লোপ পেয়ে সে
সেই লোপ শক্তি দিয়ে, বিলুপ্ত শক্তি দিয়ে দৃষ্টি দিল তার লগ্নের উপর। তাহলে লগ্নের পাওয়ার কিন্তু এখানে কমলো, বাড়েনি কিন্তু। যখনই কমলো লগ্নের পাওয়ার, তখন এই লগ্নের উপর দেখুন আর কেউ কোনো দৃষ্টি ফেলেছে কিনা। দেখুন আর কেউ কিন্তু কোনো দৃষ্টি ফেলেনি। তাহলে এই যে লগ্নপতি মঙ্গল যে অবস্থান করলো সপ্তমে, তার উপর কেউ কোনো দৃষ্টি দিল কিনা? তাও কিন্তু দেয়নি, কোনো গ্রহ দৃষ্টি দেয়নি। তাহলে লগ্নপতি সে নিজের মতো অবস্থানে সপ্তমে দগ্ধ হয়ে অবস্থান করে তার দুর্বল দৃষ্টিটা লগ্নের উপর ফেলেছে। এখন আমাদের দেখে আসবো যে হাতে মঙ্গলটা অশুভ না শুভ। এখানে মঙ্গল কেমন থাকার কথা? মিউট করে মিউট। এইখানে মঙ্গল যদি লগ্নপতি এবং ষষ্ঠপতি যদি দগ্ধ হয়ে সপ্তমে বৃষে অবস্থান করে থাকে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পাপ, তাহলে সেই মঙ্গল হাতে কেমন থাকার কথা? স্যার এটা তো আমার মনে হচ্ছে মঙ্গলটা তো ডাউনই থাকবে 1 নম্বর। আর পাপ, হ্যাঁ ডাউন তো থাকবেই। সপ্তমপতি তার নিজের ঘরে দৃষ্টি দিছে, মঙ্গল সপ্তম থেকে নিজের ঘরে ডাউন তো থাকবেই, প্লাস কিছু একদম আহ, এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, হৃদয়ানন্দী অবশ্য বুঝালো। হ্যাঁ বলে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো মঙ্গল তো হাতে ডাউন তো থাকবেই। আর আর এটা একটা মানে ওই জব চিহ্ন বা অল্প ভার্টিক্যাল রেখাও থাকতে পারে। এইবার ধরেন মঙ্গলের ক্ষেত্রটা মোটের উপর কথা হচ্ছে একটু নেগেটিভ থাকবেই। হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ মঙ্গল যদি হাতে থাকে, তাহলে এই ব্যক্তির আমরা ধরে নিব যে মঙ্গল হাতে দুর্বল রয়েছে, এখানেও দুর্বল আছে লগ্নটি, তাহলে বৃশ্চিকে মার্ক করা যেতে পারে। এবার একটু ধনু দেখে আসবো, যেহেতু জন্ম সময় 5টা থেকে 7টা, তো ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি, সে কিনা কোথায় মিনে অবস্থান করছে। তো ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি, বৃহস্পতি কেমন অবস্থানে আছে? ভালো স্যার। ভালো। সে লগ্নপতি এবং চতুর্থপতি, চতুর্থে চন্দ্রকে যুক্ত করে, অষ্টমপতি চন্দ্রকে যুক্ত করে জীবযোগ তৈরি করেছে। হ্যাঁ স্যার। এই যে জীবযোগ তৈরি করেছে এই বৃহস্পতি, দেখুন সে চতুর্থ ভাবে থেকে আমাদের মানে লগ্নের দ্বাদশে তার নবম দৃষ্টি দিয়েছে, লগ্নের হচ্ছে দশম নবম ভাবে, দশম ভাবে হচ্ছে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, আর লগ্নের হচ্ছে অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে বৃহস্পতি লগ্নপতি শক্তিশালী হয়ে অষ্টম ভাবে দৃষ্টি দিল, এবং লগ্নপতি তার সে আমাদের কর্মভাবে দৃষ্টি দিল, আর হচ্ছে দ্বাদশ ভাবে দৃষ্টি দিল। তাহলে এই যে দৃষ্টিটা দিল, দিয়ে এই ভাবগুলোকে অষ্টম ভাবে দৃষ্টি দিল, এটি বৃহস্পতি তুঙ্গ গৃহ, অষ্টমপতি কিনা বৃহস্পতির সঙ্গে শক্তিশালী অবস্থানে আছে। শক্তিশালী জি স্যার। তো সেই যে দৃষ্টি অবশ্যই তার অষ্টম ভাবের যে মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, মিথ্যা প্রবঞ্চনা, মিথ্যা অপমান, অপদস্থ হওয়া, নেশা মধ্য জুয়া, এই সকল দিক থেকে নিশ্চয়ই দূরে রাখবে। দূরে রাখবে। তাহলে জাতক কি আসলে নেশা করে? জাতক কি আসলে মিথ্যা ছল চাতুরি কথা বলে? জাতক কি বা জাতিকা কি আসলে এই নেগেটিভ চরিত্রের মানুষ না পজিটিভ চরিত্রের মানুষ?
এটি আমরা কি তার ভিতর থেকে বের করতে পারবো না? হ্যাঁ স্যার, পারা যাবে। হ্যাঁ স্যার পারবো। হুম? এইবার যদি জিজ্ঞেস করা হয় যে তার দ্বিতীয় দিকে লক্ষ্য রাখতে হবে তার পিতা কেমন, তাহলে এখানে বৃহস্পতি হাতে আমরা কেমন দেখবো? ধনু লগ্নে হলে বৃহস্পতি তো অবশ্যই ভালো দেখবো, আর বৃশ্চিক লগ্ন হলে বৃহস্পতি কেমন দেখবো? বৃশ্চিক লগ্নে হলে তো স্যার ভালোই থাকবে। আরো ভালো থাকবে, অর্থাৎ দুই ভাবেই ভালো আছে। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি দিয়ে আমরা কি করব? বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতিকে দিয়ে কি করব, আর ধনুর ক্ষেত্রে বৃহস্পতিকে দিয়ে কি করব, এটা আমরা জানি না। স্যার আপনি স্যার বৃশ্চিকের বৃহস্পতি তো মারকত্ব দুশো আছে। মারকত্ব দোষ থাকলেও সে পঞ্চমপতি ত্রিকোণপতি হওয়ার পঞ্চমে এখানে এখানে মারকত্ব দোষ ভালো হ্রাস ফল, পাবে স্যার। ভালো ফল, ভালো ফল দেবে। এ, এখানে স্যার এই যে এই ধনুর ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে তো এই আপনার অষ্টমপতি চন্দ্র, আর ওই বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্যবতী চন্দ্র। এই বৃহস্পতি যে চন্দ্রের অবস্থান থেকে অনেকটা বোঝা যাবে, অষ্টমপতি আর ভাগ্যবতী এই চন্দ্রের অবস্থান থেকে কিন্তু অনেকটা বোঝা যাবে। স্যার অষ্টমপতি আর ভাগ্যবতী এই ক্ষেত্রে স্যার চন্দ্রক্ষেত্র থেকে একটি রেখা তো বৃহস্পতির দিকে যাওয়ার কথা স্যার, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন একটি রেখা চন্দ্র, চন্দ্র বৃহস্পতির কানেক্টেড যুক্ত একটি রেখা থাকার কথা। এখানে স্যার রাহুর দৃষ্টি আছে, ষষ্ঠ দৃষ্টি আছে, রাহুর ষষ্ঠ দৃষ্টি আছে স্যার। রাহুর ষষ্ঠ দৃষ্টি হয় না, রাহু পঞ্চম সপ্তম নবম আর দ্বাদশে দৃষ্টি দেয়। হ্যাঁ ঠিক আছে স্যার। হুম, তাহলে যখনই বৃহস্পতি চন্দ্রের একটা কানেকশন তৈরি হতে পারে, অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে তার হাতে, এটা কিন্তু বৃশ্চিক লগ্নেও যেতে পারে, ধনু লগ্নেও কিন্তু যেতে পারে, দুই লগ্নেই কিন্তু যেতে পারে। তাহলে আমরা ধরবো কিভাবে? শুধু এক মঙ্গল দিয়ে কি ধরা সম্ভব? স্যার এইখানে বৃশ্চিকের এটা হলে তো ধরা স্যার, যাবে না। বৃশ্চিকের হলে তো স্যার ভাগ্যবতী, তখন তো চন্দ্রটা অবস্থানটা খুব শুভ হবে। আর মানে এই চন্দ্র হাই থাকবে স্যার। হাই থাকবে, চন্দ্র অবস্থান ভালো হবে। আর হুম, যেহেতু ধনু অষ্টমপতি, তখন চন্দ্রের মধ্যে একটু হইলে স্পট থাকবে, একটু হইলে নেগেটিভিটি থাকবেই। তবু আমরা যদিও কি একটি জায়গায় গিয়ে, আমার প্রশ্ন হচ্ছে শুধু কি একটি জায়গায় গিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, না আরো কিছু হাতিয়ে দেখবো? আর দেখা দরকার, অন্যান্য গ্রহগুলির অবস্থান তো আরো দেখা কিছু দরকার। দেখতে হবে স্যার। হ্যাঁ, রাহুর অবস্থান দেখতে হবে, শনির অবস্থান, সবগুলি গ্রহেরই অবস্থান, হাতের সাথে ছকের মিল সম্পূর্ণ দেখাই আমরা দরকার, সবগুলি সহজভাবে দরকার। দেখুন, সহজভাবে আমরা একটু বুঝি, তারপরে আমরা কিন্তু এরকম পাঁচটা ছক দেবো আজকে ক্লাসে, পাঁচটা ছক কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে চর্চাটা আমাদের ঠিক মতো হবে। তো প্রথম হচ্ছে সাউন্ড আজকে কোথা থেকে আসছে আমি তো বুঝতেছি না। ইটুদা আপনার এখান থেকে সাউন্ড আসে। কিছু ধরে এখান থেকে আসছে ওই ও আমার হেডফোনটার জন্য, হেডফোনটা। আমার হেডফোনটা বাদ দেন, আপনি হেডফোন রাখার দরকার নেই, হেডফোন রাখলে আসলে একটা অন্যরকম শব্দ আসে। স্যার এখন, এখন সাউন্ড আসছে স্যার? না, না। এখন ওই হেডফোন এখন ঠিক থেকে আছে। আছে, ওই ফ্যানের, ফ্যানের বাতাসে রিফ্লেকশন হয়ে সাউন্ড আসছে। হ্যাঁ, হ্যাঁ, হেডফোন দরকার নেই। তো দেখুন, আমরা বৃশ্চিক হোক আর ধনু হোক, আমরা যদি বৃশ্চিক হয় তাহলে যদি বলে দেই যে তার মার চতুর্থ ভাবে কেতু নিশ্চয়ই শুভ ফলদাতা হবেন না। না। আমরা কিন্তু ক্লাস করেছি যে 2, 9, 10, 11 তে কেতু শুভ ফল দেবে, আর বাকি ঘরগুলোতে অশুভ দেবে, সে যে লগ্ন যাই হোক না কেন। তাহলে চতুর্থে কেতু অশুভ ফল দেবে, যদি বলি তার মা অসুস্থতায় ভুগছে আর সেটি যদি সঠিক হয়, তাহলে আমরা বৃশ্চিক লগ্নকে একটা টিক মারতে পারি, মারতে পারি না? যে বৃশ্চিক লগ্নকে একটা টিক মারি। এইবার বৃশ্চিক লগ্নে আরেকটি প্রশ্ন করতে পারি, কারণ ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ আবার মারক গ্রহ, কিন্তু নিজ গৃহে অবস্থান করে নিশ্চয়ই সে মারক দেবে না। আচ্ছা দেখি সাউন্ডটা কি আমাদের মেইন থেকে আসছে কিনা।
মেইন আইডি থেকে আসছে কিনা, ক্লাসটা তো ডিস্টার্ব করছে। না, এখন তো কোনো সাউন্ড নেই, তাহলে সাউন্ডটা কোথা থেকে? না স্যার। আমার ঘর থেকে এসেছিল, ওই ধূপবাতি সন্ধ্যাবাতি দিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এটা সন্ধ্যাবাতির শব্দ না, অন্য স্যার শব্দ হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো আমরা যদি বৃশ্চিক লগ্নে হতে পারে ধনপতি। টিটুদা, ওই আপনি ওই যখন কথা বলবেন তখন অন করবেন, তাহলেই হবে, বুঝছেন টিটুদা? হ্যাঁ, এইবার ধনপতি এবং পঞ্চমপতি হতে পারে বৃশ্চিক লগ্নে মারক, মুখ্য মারক, কিন্তু নিজ গৃহে জীবযোগ তৈরি করে সে নিশ্চয়ই মারকত্ব দোষ দেবে না, সে নিশ্চয়ই শুভ কারক হবে। তো হ্যাঁ শুভ স্যার। কারক হয়ে বৃহস্পতি পঞ্চমে, তাহলে বলতে পারি তোমার বাবা যথেষ্ট ধার্মিক, বাবা যথেষ্ট সৎ, বাবা উদার, বাবা প্রতিষ্ঠিত, বাবা যশস্বী মানুষ। এটি যদি সঠিক হয় তাহলে বৃশ্চিক লগ্নে আমরা আরেকটি টিক দিতে পারি না? হ্যাঁ স্যার। পারি। এইবার যদি ধনু লগ্ন যাই, আমরা একে একে টিক দিয়ে আসবো। যদি ধনু লগ্ন যাই, তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি সে শুভ চতুর্থ ভাবে রয়েছে। এইবার ধনু লগ্নে গেলে যদি বলি তোমার মা খুব ধার্মিক, পিতৃকুল অপেক্ষা মাতৃকুল ধার্মিক, তোমার মা মায়ের শিক্ষা মায়ের আদর্শ দিয়েই তুমি বড় হয়েছো, বা তোমার জীবনে মায়ের প্রভাবটা অনেক বেশি, আর সেটি যদি সঠিক হয় তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি ধনু লগ্নে একটা টিক দিতে পারি। হ্যাঁ স্যার। এইবার যদি বলি যে ধনু লগ্নের তোমার তৃতীয় কেতু বসে আছে, তৃতীয় কেতু ভাই বোনের সাথে ষড়যন্ত্র করায়, ভাই বোনের অসুস্থতা বাধায়, ভাই বোনদের কারণে মতানৈক্য হয়, যদি এটা বলি আর সেটি যদি সঠিক হয়, তাহলে আমরা কিন্তু আরেকটি টিকও মারতে পারি ওখানে। সঠিক না হলে তো আমরা সরে আসলাম, আর হলে একটি টিক মারলাম। এইবার তার পরবর্তীতে ধনু লগ্নের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধনপতি তৃতীয়পতি শনি কিনা ধনু লগ্ন সাপেক্ষে কি মারক। তো সেই হ্যাঁ মারক হ্যাঁ স্যার। শনি লগ্নের নিচস্থ। পঞ্চমে অবস্থান করছে। দেখুন, শুক্র যুক্ত হয়ে নিচস্থ হতে পারে, শনি নিচস্থ, কিন্তু মারক সে ধনপতি এবং তৃতীয়পতি, সে পঞ্চম ভাবে। তাহলে সে ধন সম্পদ নিয়ে বিপর্যস্ত এবং ভাই বোন নিয়ে বিপর্যস্ত। এই ভাই বোনের আবার ভাই বোনের ক্ষেত্রে কেতু বসে আছে, মানে দুইটি কাগেই দিয়ে বসে আছি। সেখানে যদি আরেকটি ডাবল টিক আমরা দিতে পারি না, যে তার যদি লেখাপড়ায় বাধা হয়ে যায়, তার যদি বিশেষ করে অর্থ সম্পদ লুণ্ঠন হয়, অর্থ সম্পদ থেকে সে যদি বঞ্চিত হয়, বা কায়িক পরিশ্রম করছে সফলতা পাচ্ছে না, আবার যদি বলি পঞ্চমে শনি নিঃস্ত মারক, তাহলে সে তার বাবা অসুস্থতায় ভুগছে, এটি যদি বলি, এই কথাগুলো যদি সঠিক হয়, তাহলে ধনুতে আমরা আরো দুই একটা টিক মারতে পারি কিনা দেখুন। পারি? হ্যাঁ স্যার। ধনঞ্জয় রয়, বাবুল দেবনাথ, হৃদয় নন্দী ভিডিও সব অফ করে রাখেন। আর কি করবেন? তো না যখন স্যার, ওই সন্ধ্যা প্রদীপের সময় তো সন্ধ্যা একটু করতে হয় এই আচ্ছা, জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আমি গাড়িতে আছি, ওকে, যার জন্য পারছি না। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো যখন এই টিকগুলো দিলাম, এইবার লগ্নের সপ্তমে, ধনু লগ্নের সপ্তমে বুধাদিত্য যোগ হয়ে আসছে। সপ্তমে মিথুনে বুধাদিত্য যোগ, বুধ হতে পারে দগ্ধ, কিন্তু তার নিজ গৃহে সে দগ্ধ কি জন্য হলো এই বুধ? কেউ রবি বলতে দ্বারা পারবেন? স্যার। হ্যাঁ, রবির কারণে তো দগ্ধ হয়েছে স্যার। কেন? রবি কত ডিগ্রিতে থাকার কারণে। এটা কি যে ভাবে বুঝবো যে আমাদের এই গ্রহ দগ্ধ? রবির 12 ডিগ্রির ভিতরে থাকলে তো দগ্ধ হয় স্যার। হ্যাঁ, শুনবো। তাহলে আমরা উত্তর হবে ডিগ্রিগত কারণে আমরা দেখি যে রবিটা দগ্ধ হয়েছে। তাহলে হোক রবি দগ্ধ, রবি হচ্ছে ভাগ্যপতি, সে দগ্ধ থেকে বুধাদিত্য যোগ তৈরি করে, মানে ভাগ্যপতির সঙ্গে বুধ আমাদের লগ্নের সপ্তমপতি এবং কর্মপতি, সপ্তম এবং কর্মপতি নিজ গৃহে থেকে লগ্নকে দৃষ্টি দিল। এটি নিঃসন্দেহে আরেকটি শুভ যোগ।
হ্যাঁ স্যার। তাহলে আমরা ধনুতে আরো একটি টিক দিয়ে দিতে পারি। কিন্তু ধনুর উপরে যে আমাদের রাহুর যে দৃষ্টি স্যার। দৃষ্টি, রাহুর যে নবম দৃষ্টি, এই কারণে যদি বলি যে তোমার বাম হাত ভেঙেছিল, বাম পা ভেঙেছিল, বা বাম পায়ে আঘাত লেগেছিল, বড় কাটা ফাটা লেগেছিল, বা সেলাই লেগেছিল, এটি যদি সঠিক হয়, তাহলে আরেকটা টিক মারতে পারি না? করা যায় স্যার। কেমন হয়? হয় না? রাহুর দৃষ্টি ধনুর পরে, ধনু লগ্নের উপরে রাহুর নবম দৃষ্টি, একই রাহুর নিচু ঘর, এটা কি ছেড়ে কথা বলবে? ছাড়বে কখনো? না স্যার। তাহলে আর ভাগ্যস্থানে যখন রাহু অবস্থান করে, সিংহের ঘরে রাহু অবস্থান করে তার দৃষ্টি দিচ্ছে, তাহলে এ তো ছেড়ে কথা বলবে না। এটি যদি সঠিক হয়, তাহলে আমরা কিন্তু আরেকটি টিক মারতে পারি। তখন সরাসরি স্যার আমরা ধনু লগ্ন আপনার শিওর হয়ে যেতে পারবো। এই দেখেন। তো এই যে লগ্ন নির্ণয় করা, আমাদের তাহলে জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করা কিন্তু আমরা দেখেন শিখে ফেললাম, আমরা কিন্তু জানি, সহজ। তাহলে ক্লাস কি হলো? ক্লাস কি 2 ঘন্টা গেল? কোন রকমে কি গেল? 30 মিনিট লাগলো না। এবার লগ্ন বৃশ্চিক হবে না ধনু হবে, আমাদের কিন্তু ভাবতে সময় লাগলো না। সময় লাগে। কিন্তু এই ক্ষেত্রে আবার আরো কিছু কিছু প্রশ্ন থাকে। যেমন কেউ বলেন আমার জন্ম হয় দিনে 10টায় না রাত 10টায়। আরে বেটা, দিনে 10টায় না রাত 10টায় এটা বলতে পারছো না। তখন কি বলছে যে আমার বাবাও নেই মাও নেই, এইবার দিন 10টা না রাত 10টা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দিন 10টার একটা লগ্ন, রাত 10টার একটা লগ্ন নিতে পারি। নিতে পারি না? সেই দুটি হচ্ছে লগ্নকে না। যদি আমরা একইভাবে বিচার করতে করতে আসি, তাহলে আমরা দিন 10টা না রাত 10টা এটা বের করতে পারবো না? পারবো স্যার। আজকে সকালবেলায় কিন্তু, সকালে না অবশ্য 3টে বেজে গেছিল, তখন 3টার সময় 4 বন্ধু একসঙ্গে আসছে। তার ভিতর একজন, ছেলেটা খুব ভালো স্টুডেন্ট, আমি বুঝছি যে সে সরকারি চাকরি বা ভালো কোনো চাকরি পাবে। তো তাকে সে বলছে জন্ম সময় জানি না, জন্ম তারিখ বলছে, তো তারিখটা সঠিক মনে হলো। এইবার আমি বললাম যে আপনার জন্ম সময় আমি 7টা 30 দিয়ে একটি লগ্ন বের করে দিলাম। আপনি গিয়ে বাড়িতে গিয়ে, এখন তো ফোন ধরছে না, যদি সঠিক জানতে পারেন আমাকে একটু জানিয়ে। সে ফোন দিয়ে বললো যে স্যার সকাল 7টা 45-এ আমার জন্ম। তাহলে ওই ব্যক্তির যে জন্ম সময়টা 12টার ঘরের মধ্যে, আমি যে তার জন্ম লগ্নটা সকাল 7টা 30 ধরে মিথুন লগ্ন বের করে বিচার করে দিলাম, তাহলে এই বিচার করার পরে 7টা 45-এ লগ্ন মিথুন। তাহলে এই যে জিনিসটা ধরা আমাদের জন্য খুব একটা কষ্টকর কি হবে মনে হয়? না স্যার। কিছু না। আমরা যদি মেষ থেকে 12টা লগ্ন একই চার্টে বসাই, ধরেন কোনো সময় জানি না, দরকার নেই, চন্দ্রের ডিগ্রি আমরা কিন্তু লিখেছি 17°9'। মানে এই সারা দিন, মানে অহোরাত্র চন্দ্র যে মিলে থাকছে তার তো কোনো নিশ্চয়, মানে এটা নিশ্চিত। সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সর্বোচ্চ চন্দ্রের গতি 13-20-এর উপরে নেই, 13°20'-এর উপরে নেই। তাহলে চন্দ্র নিশ্চিত আমাদের মিনেই থাকছে। তাহলে চন্দ্র যদি মিনে থাকে, রাশিটা মিন, তাহলে মিনের বৈশিষ্ট্য তো আমরা পাচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। এইবার লগ্ন যদি 1 থেকে বা মিন থেকে বসাতে বসাতে আমরা পুনরায় কুম্ভে গিয়ে শেষ করি, আর এক একটা লগ্নের যদি আমরা যেভাবে এই পয়েন্টগুলোকে নোট করার চেষ্টা করি এবং হাতের সঙ্গে যদি দেখে যাই যে হাতে ওই জায়গাগুলো কেমন আছে, তাহলে আমরা কি এই জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করতে পারবো না? পারা যাবে স্যার। তাহলে কি কঠিন? কঠিন বলে কি বলেন? আমি কিন্তু বলেছি যে আমরা সাধারণ শিক্ষার পরে যদি মনোযোগী হই, তো আমরা যখন উচ্চতর শিক্ষায় যাব, তখন কিন্তু আমরা কৌশল দিয়ে, যদি আমরা কৌশল শিখি, আমরা যদি মানে এই কৌশল না শিখে
ধরেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উদ্দেশ্য ছিল কৌশল শিখবো আমরা, সঠিক মানে কোনো বিচার শিখবো না, কৌশলটাই শিখবো। তাহলে কৌশল শিখলে কিন্তু আমরা যদি বিচার শিখতাম তাহলে কি হতো, ধরুন ওই লগ্ন না পেলে আর কিন্তু বিচার করতে পারতাম না। এইবার ধরুন আমাদের নক্ষত্র বেরোচ্ছে কিন্তু এই চন্দ্রের ডিগ্রি থেকে, আমাদের দশা অন্তর্দশা বেরোচ্ছে সব চন্দ্রের ডিগ্রি থেকে, তাহলে লগ্নটা আমাদের দরকার। কারণ লগ্ন সাপেক্ষে দশাপতি অন্তর্দশাপতির শুভ অশুভত্ব দিয়েই তো তার ওই দৃষ্টি বিচার, পতাকি চক্র, তারপর ধরুন ওই নবতারা চক্র, যাই করুন না কেন ওটা তো আসতে হবে, আমাদের সালগুলো আসতে হবে না। তাহলে ওই লগ্নটা যখন আমরা নির্ণয় করব তখন চন্দ্রের ডিগ্রি আরো সঠিকভাবে আমরা নির্ণয় করে দশা অন্তর্দশা বের করতে পারবো। আর বের করলেই না কিন্তু আমাদের সঠিক বছরে সেই জায়গায় গিয়ে নক করতে পারবো। ওই গুরু কুণ্ডলী একমাত্র কেতু কুণ্ডলী, আর হচ্ছে কি কুণ্ডলী, আর ওই যে তিনটে পতাকি চক্রের ইয়ে বিচার। কেতু পতাকি, গুরু কুণ্ডলী, কেতু কুণ্ডলী স্যার। হ্যাঁ, কেতু কুণ্ডলী। এই যে তখন না কিন্তু আমরা ওই বছরগুলোকে যদি 2-4টি বছর নক করতে পারি তার জীবনের, তাহলে লগ্ন কি আমাদের নির্ণয় করা আর কোনো কঠিন? না স্যার। দেখেন তো যারা ক্লাসে আছেন সবাই একটু ভাবুন তো, 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখুন যে আমরা যদি শিখে লগ্ন স্যার, লগ্ন বের করা কঠিন হবে না, কিন্তু একটা সমস্যা আছে স্যার। সমস্যাটা হচ্ছে যে যে সময়টা আপনার লাগবে জাতক আপনাকে সেই সময়টা আপনার মানে দিতে চাইবে না। আপনি হয়তো সঠিক পদ্ধতিতে আপনার সঠিক লগ্নটা বের করার জন্য আপনার সঠিক একটা সময়ের আপনার মানে প্রয়োজন। জাতক আপনার মানে বসে বসে চিন্তা করবে যে আরে উনি তো গুনতেছে গুনতেছে গুনতেছে, উনি তো জাতক তো আপনার বসে আপনার চটপট আপনার মানে চট জলদি আপনার কি মানে তার রেজাল্টটা জানতে চাই, ধৈর্য তার ভিতরে কম। কিন্তু আমি যে তার সঠিক লগ্নটা বের করতেছি ওই সুযোগটা সে আমাকে হয়তো নাও দিতে পারে, বা এরকম একটা বিষয়ের মধ্যে আমি পড়ে যেতে পারি। সুন্দর কথা বলেছেন। যদি মানে ভাগ্যফল প্রত্যাশীর সময় নেই, অর্থাৎ সে হ্যাঁ, চায় আমি 10-15 মিনিটের জন্য এখানে তাৎক্ষণিক। বাজার করতে আসছিলাম, জ্যোতিষী সাইনবোর্ড দেখছি, আমি আমার ভাগ্য জেনলাম। তো হ্যাঁ, জানতে এসে কি হলো যে জ্যোতিষী দেখছি সময় বেশি ক্ষেপণ করছে, আমার সেই বসার ক্ষেপণ দরকার করতে নেই। তখন সময় নেই। আপনারা বলবেন যে আমাকে এই জন্ম তারিখ সময়টা থাকুক, আপনার আরেকদিন পরে জানাবো, অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব, অথবা আপনাকে দেখা যাচ্ছে বাই পোস্টে আপনার প্রেসক্রিপশন পাঠিয়ে দেবো, আপনি ভিজিটটা দিয়ে যেতে পারেন। এটাই সমস্যা। এটা না, এটাতে তো কিন্তু কোনো তাই সমস্যা বলে নাই। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা 1 বছর ক্লাস করে এসে জন্ম সময়ের সঠিকতা যাচাই না করে যে বিচার করে দেবে, আমরা তো সেই শিক্ষা নিইনি। সেটা ঠিক আছে। যত রকম আমি মনে করি যে যদি আমরা এই 60তম 59তম ক্লাস যদি আমরা দেখতে দেখতে আসি, বা ধরুন আমার যেটা বিশ্বাস যে এত যাবৎ ধরে ধরেন এই ক্লাস করার যে অভিজ্ঞতা, বা এত বছর জ্যোতিষ করছি, 2 যুগ হতে যাচ্ছে, তো সেই অভিজ্ঞতার আলোকে আমি তো বুঝি যে কোনো জায়গায় আমরা যেভাবে ক্লাসকে নিয়েছি এতে তো কোনো জায়গায় আটকানোর কথা না, আটকানোর মতো কিছু নেই। এখন শুধু চর্চা আর কিভাবে এটা ফলাদেশে রূপান্তর করা যায়, কৌশল। আমরা সবসময়ের জন্য কিন্তু কৌশল ক্লাসে কখনোই বলিনি যে আপনারা শুধু এই ব্যক্তি হিসাবে পড়েন। আপনার চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন যে যদি আমরা ওই সিলেবাস করে পড়াশোনাকে সিলেবাসের ভিতর সমাপ্ত করে যদি আমরা ওই বিচার পদ্ধতিগুলো শিখিয়ে যেতাম, তাহলে ওই প্ল্যানেটের বাইরে ওই লগ্নের বাইরে আপনারা একটি কথাও বলতে পারতেন কি পারতেন না, ভেবে দেখুন। সিনিয়র আছে তারা দ্রুত বলতে পারবে, আমাদের হয়তো একটু সময় লাগবে। যারা সিনিয়র আছে তারা খুব দ্রুত বলতে পারবে। ধরা মাত্র ছকটিকে করে অমনি যদি আঙ্গুল দেওয়া হয় এদিক ওদিক যে লগ্ন থেকে কে কোথায় কি অবস্থানে আছে, এটা লগ্নপতিকে হাতের অবস্থানটা এক হাতে ধরে, তো আমার মনে হয় না যে 10 মিনিটের বেশি যে ব্যক্তি উম, চর্চা করবে, 10 মিনিটের ভিতর 12 লগ্ন দেখতে 12 মিনিটের বেশি লাগার কথা না।
এর ভিতর দু চার কথা বলতে থাকলে সেই জাতক যে অখুশি হয়ে যাবে এটা মনে হয় হওয়ার কথা না, মনে হয় না। হ্যাঁ, ঠিক আছে, না স্যার, ঠিক আছে। এরকম হয় না। ঠিক। না, আমি খেয়াল করে দেখছি স্যার, যে কোনো হ্যাঁ। একটা ছক দেখলে পরে একটা জায়গায় চোখ আটকায়া যায়, আর ওই হুম। জায়গাটাকে কেন্দ্র করে অনেক কিছু বলা যায়। এটা তো যেমন অভিজ্ঞতা, মানে আপনার চর্চা করছেন, করতে করতে এসে চোখ আটকাচ্ছে। তার মানে আটকাচ্ছে কেন? যে ওই জায়গায় আমাকে নক করতে হবে, সেই সঠিক জায়গায় নক করতে হবে। তো সঠিক জায়গাটিতে গিয়ে আপনাকে চোখ আটকে দিচ্ছে। এটাই হচ্ছে গবেষণা, এটি হচ্ছে প্রাণায়াম। ওই প্রাণায়ামের মাধ্যমে যে স্থিরতা যেটা আসে, এইটা কিন্তু আমাদের আগে দরকার। যেমন আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার দেবদাস কার্জি বাবু, এনার কিন্তু একটানা মিনিমাম 3 মাস কিন্তু প্রাণায়াম দরকার। কেন দরকার? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে একজন আহ, মাননীয় ব্যক্তি আমার জীবনের, নাম হচ্ছে ডক্টর মহানন্দ হালদার, ইনি আর হচ্ছে দ্বিজেন্দ্রলাল চৌধুরী, এই দুই ব্যক্তি আমার জীবনের অনুপ্রেরণা। তো এই দ্বিজেন্দ্রলাল চৌধুরী, আমি ওই কথা বলায় বলায় শুধু হাসতাম, মানে হাসি সবসময় থাকতো। যত পরিশ্রম করি না কেন দেখা যাচ্ছে গায়ের পোশাক সকালবেলায় গায়ে দিয়ে গেছি, বিকালে আর গায়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর সে জীবনে কোনোদিন শার্ট পরিনি আমার জীবনে, মানে গেঞ্জি, গেঞ্জি ছাড়া সম্ভব না, কারণ কে ওই ইস্ত্রি করবে, এটা তো সম্ভব না, অর্থাৎ গেঞ্জি পরা চলবে। তো আমার পাশে কিন্তু ওই ডাক্তারবাবু বা দ্বিজেনবাবু বসতে চাইতেন না, সবসময় মুখোমুখি টেবিলে বসতেন, যে গায়ে ঘামের গন্ধ, এই জন্য পাশাপাশি কোনো সময় কিন্তু নিয়ে বসতেন না। তো সেই ব্যক্তি ধরুন একজন মারা গেছেন, একজন আজকে ভিডিও কলে একটু কথা বললেন। তো এই দ্বিজেন বাবু বলেছিলেন যে, দ্বিজেন্দ্রলাল চৌধুরী উনি বলছিলেন যে তোমার হাসি কিন্তু আমি বন্ধ করে দিতে পারি মাত্র 3 মাস। তা বললাম হাসি বন্ধ করে দিলে তো আমি বাঁচবো না। বললো তুমি বাঁচবে, আরো কঠিন ভাবে বাঁচবে, এই বাঁচা আরো অনেক বড় হবে, তুমি একটু ভাবো না। তখন ওই ক্লাস হয়তো 8 পার হয়ে 9-এ উঠবো, এইরকম টাইম, শীতের সময়। তা বললো এই শীতের সময় তুমি তো পারবে না, তা তোমাকে আমার বলতে ইচ্ছা করছে, আর শীতের সময় করলে ক্ষতিও হয়। তাই বললাম যা ক্ষতি হয় হোক, আমার উপকার কি হবে। তা উনি ওই প্রাণায়াম সম্পর্কে আমাকে কিছু ধারণা দিলেন। তো ধারণায় আমি মুগ্ধ হয়ে গেলাম। ওই ডাক্তার মহানন্দ হালদারও আমাকে মোটামুটি একটু বললেন যে হ্যাঁ, যখন বলছেন তাহলে তুমি করে দেখো। আরে করে দেখো মানে, এমনি তো আমি ভোরবেলায় মানে রাত 12টায় ঘুমাই আর 1টায় ঘুমাই, তখন ঘড়ি না থাকলেও জল খেয়ে ঘুমাই এমন ভাবে যে আমি জল খেলে, আমি যদি বলি রাত 3টায় উঠবো তাহলে কয় গ্লাস জল খেতে হবে, যদি বলি 4টায় উঠবো তাহলে কয় গ্লাস জল খেতে হবে, 5টায় উঠলে কয় গ্লাস জল খেতে হবে, 6টায় যেদিন উঠবো সেদিন কয় গ্লাস জল খেতে হবে, যেদিন 8টা পর্যন্ত ঘুমাবো সেদিন কয় গ্লাস জল খাবো। এটা আমার মা কিন্তু ওই আমলে জল খাওয়া দেখে এবং আমার উঠা দেখে সে কিন্তু এই বলতো। নৌকায় যখন থাকতাম তখন দাদুরাও বলতো যে কখন নদীতে জোয়ার আসবে তুই কিভাবে টের পাস, এটা আগে টের পেয়ে ডাকিস কিভাবে, এটা বলতো তখন। তো এই যে জল খেয়ে ওঠা মানে, যে আমার এই যে সংকল্প, এটি কিন্তু ওই দ্বিজেন্দ্রলাল চৌধুরী উনি একদিন বলেছিলেন যে যখন প্রস্রাবের বেগ হবে তখন তো তুমি এমনিই ঘুম থেকে উঠবা, তো বেশি দরকার হলে বেশি খাবা। তো এরকম আমি কয়েকদিন চর্চা করতে করতে মেপে নিলাম। ওই ব্যক্তি আজকে ভিডিও কলে কল দিলেন, উনি অক্ষয় তৃতীয়ার দিনে ওনার মেয়ে একটি ফ্ল্যাট কিনেছেন কলকাতাতে, সেই ফ্ল্যাটে উঠেছেন, মেয়ের একটি ছেলে হয়েছে, সেই সংবাদ জানানোর জন্য। তাই আর কি আমি এখানে শুয়ে আছি, ঠিক এই জায়গাটাই শোয়া আমি, তখন আর কি ওই ভিডিও কল দিছেন। তা দেখলো এবং বলল কেমন আছো টাছো, এই কথার ভিতরে একটু বলল তোমার তো ওই ছোটবেলায়, উনি কিন্তু চায়ের দোকানদার, দ্বিজেন্দ্রলাল চৌধুরী চায়ের দোকানদার, আর ডাক্তার মহানন্দ হালদার কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার। তো এই দুইজন ব্যক্তি বলছিলেন যে তোমার তোমার স্বপ্ন তো বড় বড়, তোমার প্ল্যান বড়,
ছোট কিছু তুমি তোমার জীবনে ধরবে না, এটা কোনো জ্যোতিষ সতীশ না, কিন্তু কিন্তু এই প্রাণায়াম করতে, প্রাণায়াম খুব রক্ত করেন, এটাকে খুব মূল্য দেন। তো সেই বড়র প্রতিফলন উনি লোকমুখে কোথায় শুনেছে, তো শুনে উনি আজকে ফোন দিয়ে বলছে যে তুমি একটু দেখো আমার, তখন ওনার ছোট মেয়েটি হয়নি, ছোট মেয়ে হয়েছে অনেক পরে, সেই ছোট মেয়ের এখন বিবাহ হতে যাচ্ছে, তাই বললেন যে বিয়ে ঠিক হয়েছে, তুমি একটু জটক বিচারটা করে দেখো। আর শুনেছি, খুব খুশি হলাম যে আসলে তোমার তো ছোটবেলা থেকেই আমরা দেখতাম, তোমার চোখই বলতো তোমার স্বপ্ন অনেক বড়। তা তখন যে বলতাম সেই ডাক্তারবাবুর কথা কি তোমার স্মরণ আছে? হচ্ছে স্মরণ থাকবে না কেন, এ তো আমি আগের ক্লাসেও, আগেও কয়েকদিন আগে ক্লাসেও বলেছি যে আমার ছোটবেলায় ওই যখন 6-7-এ পড়তাম মাথার চুল পেকে গেছিল। তো চুল পেকে গেলে তখন ওই ডাক্তারবাবু উনি বলছিলেন যে আমি কিছু ওষুধ দিব, তুমি একটু কয়েকদিন খাও। তো ওই রকম মাস তিনেকের মতো ওষুধ উনি 3 বার দিলেন বিনা পয়সায়। তো খাওয়ার পরে আর অকাল ভক্ষতা চলে গেছে, সেই চুলগুলো অটোই কালো হয়ে গেছে, কোনোদিন কাটা লাগেনি। আর এখন তো ধরেন বয়স হয়েছে, এখন আর কি চুল থাকবে, আর কি পাকবে, এখন তো পাকবেই। তো উনি নেই, ওনার 2 মেয়েরই কুষ্টি, উনি কাস্টমার সাজিয়ে জন্ম তারিখ দিয়ে আমার কাছ থেকে কুষ্টি করিয়ে তারপরে বিচার করিয়ে নিয়েছিলেন। এমনকি ওনার ওয়াইফের কুষ্টি বিচার করিয়ে নিয়েছিলেন নাম না বলে। এবং মেয়ের কোষ্ঠীতে যেদিন মৃত্যুদিন ছিল, স্ত্রী কোষ্ঠীতে সেই দিন স্বামীর মৃত্যু ছিল, সেই একই সময়ে, একই অন্তর্দশায়, যেটি এই ডাক্তার মহানন্দ হালদার মারা গেলে প্রথম যিনি ফোন দেন, কাকড়ার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বাগেরহাট জেলার মধ্যে, সেই ব্যবসায়ী ফোন দিয়ে বললেন যে জ্যোতিষী বাবু তুমি কি জানতে ইনি মারা গেছে? তা বলছি যে আমি আসতেছি, আমি এসে বলবো না, আমি মোটরসাইকেলে আসতেছি, উনি মারা গেছে শুনি। তখন আমি খুলনা থেকে রওনা দিই। যাওয়ার পরে সেখানে মানে শত শত নয়, প্রায় হাজারো লোকের সমাগম। তো সেখানেই কিন্তু ওই বাচ্চুবাবু বলে বসলেন, এই জ্যোতিষী তুমি দেখাও, তুমি কি জানতে উনি এইভাবে মারা গেলেন? তা আমি বললাম যে ওনার স্ত্রীর একটি কুষ্টি আছে, আর ওনার মেয়ের কুষ্টি আছে, হয়তো ওইটা দেখলে বোঝা যাবে, নচেত নয়। তো ওইখানে বের করে দেখে কিন্তু এই আমার যে এলাকায় প্রতিফলন, যে আমি জ্যোতিষ, সেই প্রতিফলন কিন্তু ওখান থেকে তৈরি হয়, যে ওরে বাপরে, এইটা এইভাবে লেখা সম্ভব ছিল। জোয়ান মানুষ, মানে আমার থেকে উনি কম বয়সে মারা গেছেন, মানে এখন ধরেন আমার 49 বছর বয়স, উনি মারা গেছেন হয়তো 42-43 বছর বয়সে। তো এই অকাল মৃত্যু, এটা যে কিভাবে সম্ভব, এটি কিন্তু ওই আয়ু বিচারের দ্বারাই কিন্তু সম্ভব। তো এইবার আমরা কাউকে না কাউকে অনুকরণ না করে যদি আমরা অনুসরণ করি, নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমরা কোথাও আটকাবো না। আমাদের শুধু একটু ভাবনার বিষয়, ভাবতে হবে। তো এই দেবদাস কাজী বাবুর কথা যেটাই বললাম, যে ওনার এইরকম 3 মাস প্রাণায়াম দরকার, খুব দরকার, খুব, কিছু না হলেও অন্তত অনুলোম বিলোম প্রাণায়ামটি ওনার দরকার। এবং 3 মাস, দেখেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উনি, তো যখন এই শিক্ষকতা পেশায় বা ওনার পেশায় 3 মাসে কি পরিবর্তন দেখেন, এটা আপনারাই হাউস তখন প্রমাণ করে দিবেন যে 3 মাসে কি পরিবর্তন আসছে। করতে বলুন, আপনারা বলে দিন, তারপরে দেখবেন। বলেন এইবার জন্ম সময়ের সঠিকতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর কোন কোন দিকে নজর দিব? আরেকটি প্ল্যানেট আপনাদের দিব, সেই প্ল্যানেটটিতে জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করবেন। এই প্ল্যানেটটি আমি দিই, এই প্ল্যানেটটি তৈরি না করে আমি একটি প্ল্যানেট দিই। আমার কাছে একটি প্ল্যানেট আছে এবং এর বিষয়গুলো আমি জানি, হয়তো মনে হয় অনেকটা মনে আছে।
উম, কিছু কিছু ক্রিটিক্যাল প্ল্যানেট আমি রেখে দিই। উম, কি হলো আবার মোবাইল কোন সময় আপডেট নিল? লগ্নে কেতু, তারপরে আরে সর্বনাশ রে। মঙ্গল হচ্ছে শনি, আর তো কিছু নাই মনে হয়। হুম, এই একটি, এর সময়টা মানে লগ্নটা মিথুন হবে কিনা, হতে গেলে কোন কোন জায়গায় দেখবো। আর আরেকটি ছক আপনাদের দিব। এখানে হচ্ছে লগ্নের ডিগ্রি 3 ডিগ্রি 18 মিনিট, 3 ডিগ্রি 18 মিনিট। আর হচ্ছে চন্দ্রের ডিগ্রি, চন্দ্র 29 ডিগ্রি, চন্দ্র হচ্ছে 29 ডিগ্রি 0 মিনিট 55 সেকেন্ড। এই আর হচ্ছে আরেকটি ছক দিব। ওটা তো মোবাইলেই আছে, দেখেন এটা দেখতে থাকেন। আমি আরেকটি ছক বের করি, এটাও মোবাইলে আছে। আরে, এই তো দেখা যায়। মঙ্গল, তারপর হচ্ছে শুক্র, লগ্নের ডিগ্রি হচ্ছে রাশি হচ্ছে
2 ডিগ্রি। দেখেন, লেখেন, এই 2 নাম্বার প্ল্যানেটটিও লিখুন। দুটি প্ল্যানেট খাতার এক পাশে লিখে নিন, লিখে নিয়ে একটু ব্যাখ্যা দিন। স্যার ফিফথ হাউসটা কি স্যার? কেতু, তারপর কেতু, রবি, বুধ, শনি। কেতু, রবি, বুধ, শনি। সবাই একেবারে কঠোর ভাবে মনোযোগ দিতে হবে। কেন দিলাম এই প্ল্যানেটটি সেটাও কিন্তু বুঝতে হবে। বসিয়েছেন প্ল্যানেট? হয়েছে স্যার। হুম। এক হ্যাঁ নম্বর স্যার। পরিস্থিতিতে কে বলতে পারবেন আগে যে এই জাতকের কি দেখে বুঝবো লগ্ন 3 ডিগ্রিতে আর চন্দ্র 29 ডিগ্রি 0 মিনিট 55 সেকেন্ড, মানে এই দেখেন 5 সেকেন্ড হলে কিন্তু চন্দ্র মকরে চলে যাবে, বুঝতে হবে। তাহলে ইনার লগ্নটা 5 সেকেন্ড পরে হলে লগ্ন রাশিটা চলে যাচ্ছে মকরে। আবার এদিকে লগ্নটা যদি 3 ডিগ্রি মানে কত, 3 4 12 মিনিট আগে যায়, তাহলে কিন্তু লগ্নটা বৃষ হয়ে যাচ্ছে। তাহলে এর 5টা বৈশিষ্ট্য বলতে হবে, যে মিথুন লগ্নের 5টা বা 10টা বৈশিষ্ট্য বলতে হবে, যে এই লগ্নে কেতু থেকে এই জাতক এইরকম হবে, বাবা এরকম হবে, মা এরকম হবে, ভাই বোন এরকম হবে। আর এই প্ল্যানেটে দেখুন 29 ডিগ্রি 34 মিনিটের লগ্ন, মানে আর 26 মিনিট লগ্ন। তার মানে এই মিনিটে 26 মানে আপনার লগ্ন 4 মিনিটে 1 ডিগ্রি। তাহলে দেখুন 1 মিনিটও লাগছে না, মাত্র 26 সেকেন্ড গেলেই, অর্থাৎ আধা মিনিট গেলে কিন্তু লগ্নটা বৃষ হয়ে যাচ্ছে। তাহলে এই লগ্নের কিছু বৈশিষ্ট্য বলতে হবে। আবার আগে হলে চন্দ্র 30 4 ধরেন 12 14 মিনিট আগে হলে কিন্তু রাশিটা ওই ধনু হয়ে যাচ্ছে। তাহলে এরও কিন্তু 10টা বৈশিষ্ট্য বলতে হবে বা 5টা বৈশিষ্ট্য বলতে হবে, যে আমরা এটি বুঝবো যে তার লগ্ন কি হবে। এইটা তো এমন ভাবে বলতে হবে যে লগ্ন 29 ডিগ্রি 34 মিনিট, মানে বুঝতেই হবে যে লগ্ন এখানে কিন্তু যেতে পারে। ঘড়ি ধরে নিশ্চয়ই বসেছিলেন না, বা ডাক্তারের সন্তান নয়, এটা নাও হতে পারে। তাহলে কি দিয়ে হবে, এর কিন্তু বৈশিষ্ট্য বের করতে হবে। কে কে বলতে পারবেন বলেন, প্রস্তুতি নেন, আমি শুনবো, সবার কাছ থেকে শুনবো। কিন্তু আজকে 59 নাম্বার ক্লাস, আমি আজকে কিন্তু বুদ্ধির ক্লাস, অর্থাৎ আমি শিখবো কিন্তু আপনাদের কাছ থেকে। কেউ একজন শুরু করুন।
আপনারা হয়তো ভাবতেছেন যে জাতক তো আমার সামনে নেই, জাতক কিন্তু আমাদের ওই প্ল্যানেটেও সামনে ছিল না, হাতও কিন্তু সামনে ছিল না। আমরা হাতে অনুধাবন করেছি যে কি কি হতে পারে। তাহলে আমাদের এখানে তো জাতকের প্রয়োজন নেই। যে বৈশিষ্ট্যগুলো বলবেন সেই বৈশিষ্ট্যগুলো আমি জানি, এই দুইজন আমি জানি। তো যদি আমি জানি তাহলে এই দুইজনের বৈশিষ্ট্য যদি আপনারা যা বলবেন 10% অর্থাৎ 50%-এর প্লাস যদি আমাদের মেলে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ, আমাদের বিচার পদ্ধতি সঠিক আছে। শুরু করেন। নিউজটা বলেন আগে। দেখতেছি দেখতেছি। তাহলে আপনারা গবেষণা করেন, 2-3 মিনিট ভাবেন। রেজদা, হ্যালো। হ্যাঁ বলেন। এখন একটা একটা আলোচনা শুরু করেন। এই প্রথম
লগ্নে কেতু, এটা যদি মিথুন লগ্ন হয় তার কিরকম বৈশিষ্ট্য হইব, আর বৃষ লগ্ন হলে কিরকম বৈশিষ্ট্য হইব? এই তো স্যারের প্রশ্নটা ছিল তো, এই না? স্যারের প্রশ্নটা হচ্ছে, যেহেতু স্যার নিরূপণ করছেন যে মিথুন লগ্ন, মিথুন লগ্ন কেন হলো সেটাই। এখন মিথুন লগ্ন সাপেক্ষে তার বৈশিষ্ট্য বলতে হবে। মিথুন লগ্ন সাপেক্ষে আমি একটা বৈশিষ্ট্য বলি। বলেন। শিশুকালে তার মা হারাতে পারে। সেটা চতুর্থপতি এবং লগ্নপতি ষষ্ঠে যাওয়ার কারণে বলতেছেন, তাই তো হ্যাঁ, নাকি? অষ্টমপতি, এটা তো এই যে শনি অষ্টমপতিও, তো চতুর্থ ভাবে বসে আছে। বুধ মঙ্গলে ঘরে বসে আছে, চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত। আচ্ছা। হ্যাঁ, তাইলে আর চতুর্থ শনি যেহেতু অষ্টমপতি, তার দোষ আছে, আগে তো অষ্টমপতি দুষ্টি বিচার করবো। তাহলে মার ঘরে যেহেতু বসে আছে, তাহলে শিশুকালে মাকে হারাতে পারে, আর চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত। তবে পিতা নাম যাচাই ব্যক্তি হবে। হ্যাঁ, আর তার এই যে দ্বিতীয় মঙ্গল নিচস্থ, এবং সে মঙ্গল, তার মধ্যে রাগ জেদ অহংকার থাকবেই না, নিষ্ক্রিয় থাকবে যদি মিথুন লগ্ন হয়। মিথুন লগ্নের প্রধান বৈশিষ্ট্য যদি বিচার করি, তার মাকে শিশুবেলা হারাতে পারে। আর বাবা পঞ্চমে বসে আছে, নামজাদা ব্যক্তি হবে। হ্যাঁ, আর অষ্টমে বৃহস্পতি, সপ্তমপতি অষ্টমে আসছে। মিথুন লগ্ন হইলে এই দু একটা বৈশিষ্ট্য বললাম। আমরা মিথুন লগ্ন হলে রাশিটা কি আসলে তার এই 29 ডিগ্রি ক্রস করে মকরে যেতে পারে? লগ্ন কি সময় অনুযায়ী আরেকটু এগিয়ে 3 ডিগ্রি 18 মিনিটের জায়গায় 4 ডিগ্রি 20 মিনিট বা 5 ডিগ্রিতে নিয়ে আমরা রাশিকে কি অষ্টমে নিয়ে যেতে পারে? এটি কিন্তু একটি বিশেষ প্রশ্ন। আমাদের হাতে কোন কোন জায়গা দেখবো তার উপরে কিন্তু 5টি হলো না, অন্তত 5টি উত্তর কিন্তু হলো না। স্যার যদি মিথুন লগ্ন ধরি স্যার, সেই ক্ষেত্রে জাতকের আমি যেটা তার জাতকের অথবা এবং জাতকের মায়ের স্নায়বিক সমস্যা হতে পারে, হুম। স্নায়বিক রোগ থাকতে পারে। দ্বিতীয়ত জাতক অপোজিট সেক্স দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে নিরীহ প্রকৃতির হবে। তৃতীয়ত জাতক যথেষ্ট পঞ্চমপতি শুক্র সক্ষেত্রে হয়, সে যথেষ্ট আহ জ্ঞানী হবে, এটা বোঝা যাচ্ছে স্যার। চতুর্থে অষ্টমপতি এবং নবমপতি শনির অবস্থান, নবমপতি সাপেক্ষে আহ জাতকের মা ধার্মিক হবেন। অষ্টমপতি সাপেক্ষে সেইখানে তার মা ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হতে পারে। স্যার আমি আবার বলি, নিউজটা বলেন আর বলেন, তারপরে আমি বলবো। হ্যাঁ, আমি বলছি, আপনি বলেন দাদা। আচ্ছা, যদি স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হুম হুম হুম, আমি মনোযোগ দিয়ে যদি শুনছি। স্যার মকর রাশি হয়, হুম। মকর রাশি যদি হয়, এবার মকর রাশি না ধনু রাশি, তো যদি ধনু রাশি হয় তাহলে তো তার হাতের মধ্যে চন্দ্র অবস্থা খারাপ থাকবে নিশ্চিত। আর হুম। মকর রাশি হলে তার হাতের মধ্যে, তো আমরা ধনু না মকর, আমরা চন্দ্র অবস্থান থেকে কিন্তু প্রথম নিতে পারবো, চন্দ্র অবস্থান থেকে নিতে পারবো যে হ্যাঁ, ধনু না চন্দ্রের মকর। অবস্থান, এই যে সঠিক জায়গায় আসছেন এবার। কারণ লগ্ন 3 ডিগ্রি 18 মিনিটে প্রবেশ করেছে, লগ্ন নিয়ে আমার এমন কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে রাশিটা 29 ডিগ্রি 0 মিনিট 55 সেকেন্ড। দেখেন মাত্র এখানে 5 সেকেন্ডের জিরো বিষয়। জিরো মানে 4 সেকেন্ড পার হয়ে যখন 0 0 হচ্ছে, তখনই কিন্তু 30 ডিগ্রি পূর্ণ হয়ে যাচ্ছে। পূর্ণ হলেই কিন্তু সে মকরে চলে যাচ্ছে। তাহলে রাশির বৈশিষ্ট্য দেখবো আর কি কি দেখবো এখানে, সেই সেইগুলো জানতে চাচ্ছি আমি। হুম। আপনাদের কাছে এই দুইজনই আজকে আসছে দেখাতে, আপনাদের কাছে।
এই তো ভালো জায়গায় গেছেন। বৃহস্পতির অবস্থান দেখবো স্যার। বৃহস্পতির অবস্থানও তো একই হবে। বৃহস্পতির অবস্থান এই লগ্নে, এই যদি মিথুন লগ্ন হয় তখন বৃহস্পতির অবস্থান তো এই ভালো হবে না। যদি এই মকর রাশি হয়, মকর রাশি হলে বৃহস্পতির অবস্থান ভালো হবে, আর ধনু রাশি হলে বৃহস্পতির অবস্থান ভালো হবে না। হ্যাঁ, এইবার বৃহস্পতির কথা হচ্ছে যে বৃহস্পতি চন্দ্রযুক্ত আর চন্দ্র রাহুযুক্ত। এই রাহুযুক্ত থাকলে তার 5টি বৈশিষ্ট্য বলতে পারবো না, আর বৃহস্পতি যুক্ত থাকলে 5টি বৈশিষ্ট্য বলতে পারবো না। নিশ্চয়ই পারবো স্যার, কেন পারবো না? তাহলে এত দেরি কেন, বলেন। বৃহস্পতি চন্দ্রযুক্ত থাকলে স্যার, চন্দ্রের ক্ষেত্রে কোনো রেখা, স্যার যেহেতু স্যার বৃহস্পতি নিচস্থ স্যার, সেই ক্ষেত্রে বৃহস্পতি কোনো রেখা চন্দ্রের দিকে আসবে। আর রাহু যুক্ত যদি থাকে তাইলে রাহুর ক্ষেত্র থেকে রেখা চন্দ্রকে গিয়ে অ্যাটাক করবে স্যার। তারপর মকর রাশিতে গেলে মকর রাশিতে চন্দ্র একটু একটু সামান্য আপ হবে বা লেভেল হবে, কিন্তু ধনুতে স্যার চন্দ্রটা ডাউন থাকবে। দুটি রাশি, কথা হচ্ছে যে এখনো সঠিক জায়গায় কিন্তু জানি। দুটি রাশি, আমার কথা হচ্ছে ধনু রাশির মানুষ একরকম, মকরের মানুষ ভিন্ন রকম। ধনুতে, ধনু রাশিতে রাশিতে বসে আছে রাহু। তাহলে রাশিতে রাহু বসা, আর হচ্ছে আমার যখনই ইয়েতে মানে বৃহস্পতি চন্দ্রযুক্ত থাকছে তখন রাহু দ্বাদশ দৃষ্টি পড়ছে। তাহলে রাহু যুক্ত চন্দ্র আর রাহু দৃষ্ট চন্দ্র, এই দুটির মধ্যে আর মকর আর ধনু রাশির মধ্যে 5টি বৈশিষ্ট্য এখনো আমরা আলাদা করতে পারলাম না। এটা কি, কেন পারলাম না? আচ্ছা স্যার, আমি আমি বলি, যদি ধরি মকর আর এই ধনু রাশি হয়, হুম। যদি ধনু রাশি হয় তাহলে যেহেতু রাহু যুক্ত, হ্যাঁ, তার চন্দ্রের অবস্থান খারাপ থাকবে, মন চঞ্চল, খারাপ, মনও ভালো থাকবে না। এবং আহ, তার এই তৃতীয় পতি বৃহস্পতি, তার ভাইয়েরও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আহ, আচ্ছা, তারপরে ধনুরাশি হিসেবে বলতেছে, হ্যাঁ, ধনু ধনুরাশি হিসেবে, তৃতীয় পতি বৃহস্পতি না, তৃতীয় পতি শনি। ধনু রাশি হলে রাশির আরে তৃতীয় পতি শনি। চতুর্থ পতি শনি, আরে আরে চতুর্থ পতি বৃহস্পতি, মানে মার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কারণ সে আচ্ছা। নিজস্ব জায়গায় বসে আছে এবং রাহু দৃষ্ট, সুতরাং হুম তার মার শরীর স্বাস্থ্য তার ভালো যাবে না। হুম। যদি এই আপনার ধনুরাশি হয়, ঠিক আছে, আচ্ছা। এবং আর আর আপনার তার এই ধনুরাশি হলে তার আহ, অষ্টমে মঙ্গল, হ্যাঁ, নিচস্থ হয়েছে। ধনুরাশি হলে মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব তো থাকবেই। আচ্ছা, হুম। তারপরে স্যার আহ, তার মধ্যে রাগ জেদ অহংকারও থাকবে ধনুরাশি হলে, রাগ জেদ অহংকারও থাকবে। আবার মঙ্গলের জায়গা মানসিক মানে হাতের কি মধ্যে আছে? মঙ্গলের জায়গা খারাপ থাকবে, চন্দ্রের জায়গা খারাপ খারাপ থাকবে, এবং আহ, এই রাহুর জায়গাটা ভালো থাকবে, তবে বৃহস্পতির জায়গাটা স্যার এই খারাপ হয়ে থাকবে। বৃহস্পতি থেকে, রাহু থেকে কোনো রেখা বৃহস্পতিতে উঠবে যদি ধনুরাশি হয়। হুম, সুন্দর। এইবার মকর রাশি হলে কি হবে? মকর রাশি হলে লম্বাটে মুখ হবে, পরিষ্কার হবে লোকটা, তার মিষ্টি ভাষা হবে, হ্যাঁ, ভাষাটা মিষ্টি হবে, এবং আহ, তার মধ্যে রাগ জেদ অহংকার এত থাকবে না, হ্যাঁ, আহ, সে পরাক্রমী ভাবটা বেশি থাকবে, পরাক্রমী মানুষের উপরে আক্রমণ ভাবটা বেশি থাকবে, আক্রমণ করার তার হিংস্রতা বেশি থাকবে, কিন্তু পরাজয় হয়ে আসবে। এবং ট্যালেন্ট অবশ্যই থাকবে, ট্যালেন্ট অবশ্যই থাকবে। আমি তো ছবিটা আবার চলে গেল এখন স্যার, দুই আমি রাশি, ধনু রাশি এবং মকর রাশি, দুই রাশির ক্ষেত্রেই কিন্তু ট্যালেন্ট বেশি থাকবে, এটা বলছেন? এটা এসে যাচ্ছে, দুটো একই জিনিস। হ্যাঁ কোনটা স্যার, বেশি ট্যালেন্ট হবে, ধনু বেশি হবে না মকর বেশি হবে? না এই ধনু, ধনু হলে স্যার, ধনু হলে ট্যালেন্টটা বেশি হবে, আর মকর হলে তো ট্যালেন্টটা হবে না। হবে না। এইবার না। ধনুর দেখুন, আমাদের লক্ষ্য রাখতে হবে ধনুর ধনপতি দ্বিতীয় পতিও শনি পাপ, সে তার হুম, কর্মভাবে আছে। মকরেরও কিন্তু শনি রাহু পাপ, সে শনি কিন্তু ভাগ্যভাবে বসে আছে, আর রাহু কিন্তু দ্বাদশে বসে আছে। হুম, তাহলে রাশিতে রাহু আর মানে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে রাশির চলা, তো
প্রায় একই রকম সেম। তাহলে সেম হলেও স্যার, সেম হলেও একটু পার্থক্য হবে স্যার। যখন মকর রাশি হবে, মকর রাশি যখন হবে, লোকটার চেহারাটা লম্বাটে হবে এবং তার চেহারাটা একটু পরিষ্কার হবে, একটু মাংস বহুল চেহারা হবেই, যেহেতু লগ্নে বৃহস্পতি আছে, তার একটা শুভ প্রভাব তার চেহারার মধ্যে উঠবেই, যতই স্যার রাহুর দৃষ্টি থাকুক। আর ধনু থাকলে চেহারাটা গোলাকার হবে। ধনু থাকলে চেহারা মধ্যে উগ্রভাব থাকবে, প্রথম উগ্রভাব থাকবে ধনু থেকে। উগ্রভাব থাকবে। হ্যাঁ। খুব সুন্দর। আর কোনো বিশেষ বৈশিষ্ট্য, যেমন এই যে বলেন মাদার ডেড, তারপরে ফাদার হচ্ছে নামজাদা, এই যে জিনিসগুলো বললেন, এইটা কি লগ্ন সাপেক্ষে বলেছেন? লগ্ন হ্যাঁ, রাশি সাপেক্ষ স্যার বলা যাবে, বলা যাবে না কেন? রাশি সাপেক্ষ তার তার এটা লাইনটা তো এই স্যার কেটে যাচ্ছে। না, লাইন ঠিক আছে। আচ্ছা ঠিক স্যার, আছে। কি আবার একটু আমার একটু হিন্স দিয়ে দেন স্যার, আমি বলি। মানে ওই দেখুন, রাশি হিসাবে সে পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গল দেখুন গিয়ে অষ্টমে সে নিঃস্ত হয়েছে। হুম, তো অষ্টমে নিঃস্ত হয়েছে, তাহলে পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল রাশি হিসাবে সে অষ্টমে গিয়ে নিঃস্ত হলো। অর্থাৎ নিচস্ত হয়েছে, তাইলে অর্থাৎ তার মঙ্গল শুভকারক গ্রহ, কিন্তু শুভ ফল সে দিতে পারলো না, সে নিঃস্ত হলো। হ্যাঁ, তখন কি মাতার নাম করা হবে? না না, বাবা নাম যাতে হবে না, বাবা নাম যাতে হবে না, তাহলে বাবার মানসিক শক্তি কম থাকবে। এবং আরেকটা আরেকটা বলা যায়, যদি স্যার মকর রাশি হয়, হ্যাঁ, হ্যাঁ, মকর রাশি হলে কিন্তু তার কর্ম খুব ভালো হবে, যেহেতু দশমে শুক্র নিজের ঘরে আছে, তার তো কর্মক্ষেত্রটা খুব ভালো হবে, কর্মক্ষেত্রে স্বচ্ছতা নিচে তার শুক্রের স্থানটা তো খুব ভালো হবে যদি মকর রাশি হয়, শুক্রের স্থানটা। যদি ধনু রাশি হয়, তার শুক্রের স্থানটা ভালো হবে না। কিন্তু ধনু রাশি যদি হয়, তাহলে শুক্র তো একমাত্র পাপ গ্রহ। তাহলে তার ধনু রাশি হলে শুক্রের হাতের মধ্যে শুক্র অবস্থান খারাপ হবে, যদি মকর রাশি হয় হাতের মধ্যে শুক্র অবস্থান ভালো হবে। সুন্দর। তাহলে এইভাবে কি আমরা পাঁচটি বৈশিষ্ট্য দিয়ে আমরা মিলাতে পারবো যে রাশিটা তার কি হবে? রাশিটা মকর হবে না ধনু হবে, এটা মিলাতে পারবো না? অবশ্যই স্যার, আমরা অবশ্যই স্যার পারবো, আমরা স্যার অবশ্যই পারবো। আমরা প্রথম থেকেই স্যার এটা হাত আর কুষ্টি একসাথে দেখি, মানে অনেক আপনার যে সূত্রগুলি প্রথম বলে দিয়েছেন, আমি হাত আর কুষ্টির মধ্যে মানে 80% মিল পাই। এই জন্য বলেছেন যে বৃশ্চিক লগ্নের বৃহস্পতি মারক যদি দ্বিতীয় বসে থাকে, সে মারকত্ব দোষ দেবে। আমি এই বৃশ্চিক লগ্নের লোকের দ্বিতীয় বৃহস্পতি হাতের মধ্যে তিল পেয়েছি, আপনার কথাগুলি মিলিয়ে নিয়েছি যে বৃহস্পতি যদি দ্বিতীয় থাকবে দেখবেন এই মারক, মানে বৃহস্পতি অশুভ ফল দেবে। ঠিক আমি বৃহস্পতি বৃশ্চিক লগ্ন, ধনব বৃহস্পতি, অথচ হাতে মধ্যে তিল পেয়েছি স্যার, এটা আমি নিজে পেয়েছি। মানে আপনার তাহলে কথাগুলি মিলিয়ে দেখুন, মিলিয়ে সকালে আজকে একটি ক্লাস হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, টিটু বাবু আপনি ছিলেন। তো ওই টিটু স্যার ছিলেন ওখানে, থাকার পরেও সেই ক্লাসটা হচ্ছিল কি হৃদয় রেখা। আমি ওখানে কি বললাম যে লগ্নকে আমরা 1 নাম্বার ধরি প্ল্যানেট বিচার করার ক্ষেত্রে, কিন্তু আমি ধরবো রাশিকে 1 নাম্বার হৃদয় বিচার করার ক্ষেত্রে, অর্থাৎ মনের কারক হৃদয়। হৃদয় রেখা যখন বিচার করব, তখন চন্দ্রকে 1 নাম্বার ধরবো, লগ্নকে 2 নাম্বার, চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবস্থ গ্রহ বা চতুর্থ ভাবপতি গ্রহ একে ধরবো 3 নাম্বারে। সেই সূত্রকে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ব্যক্তির হৃদয়টা কেমন হবে? আচ্ছা, এই ব্যক্তির হৃদয় রেখা কেমন হবে স্যার, এটা হুম, ধনুরাশির ক্ষেত্রে বলবো স্যার, নাকি কোন রাশির ক্ষেত্রে হ্যাঁ বলবো? বলি, আগে ধনু পরে মকর। 1 2 3 4। তো ধনুরাশি তার আহ, হৃদয় রেখাটা স্যার প্রথমেই বলতে হবে, এই একটু এটার মধ্যে ঝুট ঝামেলা থাকবে হৃদয় রেখাটার মধ্যে, কারণ বৃহস্পতি যেহেতু নিচস্থ, তাইলে এখানে মানে এত বেশি থাকতো না, বিন্দু 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 কিছু চিহ্ন থাকবেই তার হৃদয় রেখার মধ্যে। এবং এবং এই হৃদয় রেখা এমনকি এই ঢলে পড়তে পারে রাহুর দিকে, হুম, শেষ মাথা, তার শেষ মাথা
হৃদয় রেখা রাহুর দিকে ঢলে পড়তে পারে, হৃদয় রেখার শেষ মাথাটা বৃহস্পতি ক্ষেত্রে গিয়ে মানে তার মাথাটা নিচস্থ হতে পারে। আচ্ছা, এইবার তার মনটা, এক কথায় উত্তর দিতে হবে, আর মকর ব্যাখ্যা করতে হবে না, মনটা। মন হ্যাঁ, ভালো হবে না স্যার, হুম, মন বেশি ভালো হবে না স্যার। ভালো হবে না। না, চঞ্চল হবে, চঞ্চল চঞ্চল মনের চঞ্চল মধ্যে হবে স্যার। অস্থিরতা, মনের মধ্যে অস্থিরতা থাকবে, গোপনীয়তা থাকবে। ডিপ্রেশনে থাকবে। কিন্তু স্যার রাশি এইবার হিসেবে তো ধনু রাশি তো পজিটিভ দেয়, কিন্তু বৃহস্পতি তো আবার নিচস্থ আছে না। এইবার যদি বলি, দেখেন একটা মানসিক রোগগ্রস্ত মানুষ চরম ভাবে, তো এটা বলুন। তাবড় তাবড় জ্যোতিষরা ছয়খানা প্রেসক্রিপশন আমার কাছে ফটো মানে ইয়ে আছে, কপি করা আছে, ছয়খানা স্ক্যান করা আছে আমার স্যার পিছনে। লোকটা মানসিক ভারসাম্যহীন না? তাহলে তো স্যার আমি যে বললাম আমার খানা হৃদয় দিয়ে রেখাটা, আমার প্রেসক্রিপশন খানা দিয়ে 7খানা প্রেসক্রিপশন, তো তার 6টা আমার কাছে স্ক্যান করা আছে, আর আমারটা দিয়ে 7টা। আমারটা তো আমার মনেই আছে যে আমি কি লিখেছি। 6টায় কিন্তু দেওয়া আছে তার রাশি হচ্ছে মকর, আর আমি একমাত্র ব্যক্তি যে 6জনকে অ্যাভয়েড করে বলেছি রাশি হবে ধনু। সফটওয়্যারেও ধনু দেখাচ্ছে, কোন কোন সফটওয়্যারে মকরে যাচ্ছে। তো এই যে আমি যখন এই ডিগ্রি দেখলাম, তখন চন্দ্রের ডিগ্রিটা আমি এফিমেরিস থেকে বের করলাম, বের করে নিয়ে তারপরে আমি তর্কে যে আর পারলাম না তার সাথে। কিন্তু এই ব্যক্তি আনে নাই, এই প্ল্যানেটটি আমি যখন পেলাম তখন সে আসছে তার সন্তানকে দেখাতে, সন্তানের বিষয়ে কিছু জানতে। সন্তান আসবে না জ্যোতিষের কাছে, তা ঠিক আছে। ও না, প্রথম সূত্রপাত হচ্ছে অনলাইন বিচার। অনলাইনে বিচার করার ক্ষেত্রে আমি প্ল্যানেটটি করে আমি বললাম যে তাকে ছাড়া আমি বিচার করতে পারবো না, তাকে নিয়ে আসতে হবে। প্রথম কথা বললো কি যে আমি তো অনলাইনে ফি দিয়েছি, দেখাবো বিধায়। আমি বললাম আপনার ফির টাকাটা বিকাশ নাম্বার দিন, আপনি বিকাশে রিটার্ন করে দিন। এই রিটার্ন করে দেওয়ার থেকেই কিন্তু সূত্রপাত, যে রিটার্ন করে দিলেও উনি ছাড়েনি, কারণ উনি 6জন জ্যোতিষ আগে দেখিয়েছেন, এবং 6জনই, একজন বাংলাদেশের আর 5জন ইন্ডিয়ান। ইন্ডিয়ান খুবই নামজাদা জ্যোতিষকে দেখিয়েছেন। তো যখন দেখিয়েছেন, নাম আমরা এর ভিতর না যাই, ওনার তো আর মন সারছে না। আর যে সন্তান মানে মানসিক বিকারগ্রস্ত, তার বাবা মাই জানে যে আসলে কতটা কষ্টের, এটা ভেবে দেখুন। সেই কষ্ট নিয়ে যখন আমার কাছে আসছেন, তখন আমি বললাম যে আপনার ছেলের, আমি বলবো কি, এই যে এই ছেলের তো এই 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 থাকবে, মানে তার, সে মানসিক রোগী হবে, সে নেশাগ্রস্ত হবে, সে দেখা যাচ্ছে চরিত্রহীন হবে, সে বিভিন্ন কিছু, মানে আপনারা বাবা মা এর সামনে আর বলার নেই, আপনাদের সামনে বলে ক্ষান্ত, যে আপনারা আসতে পারেন, আমি এটার কোনো বিচারের দায়িত্ব নিতে পারবো না। বললো তা বললে তো আর হবে না, আমরা এই দেখেন এই 5 জায়গায় গেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, এখন রেজাল্ট আপনাকে একটু দিতে হবে, দয়া করে একটু দিন। আমি বললাম তাহলে তাকে আনতে হবে। বললো তাকে আনা সম্ভব নয়। আমি বললাম যে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো সঠিক কিনা তাও তো আপনারা বলছেন না। যদি সঠিক বলেন তাহলে তো আমি একটা সূত্রে যেতে পারি, যে সে রাগী, সে ক্রোধী, সে অহংকারী, সে মানসিক বিকারগ্রস্ত, সে নেশাখোর, সে এমন নেশা নেই না করে, সে বাবার বিরুদ্ধ মানুষ, বাবাকে সর্বদা করে, মানে মারামারি লাঠালাঠি চলে বাবার সঙ্গে, এমনকি মানে অতিষ্ঠ আপনারা এই সন্তান নিয়ে। এবং তার আহ, আরেকটি কথা আমি তখন বলেছিলাম যে এর কিন্তু 2টি মা থাকার কথা, এগুলোও কিন্তু বলেছিলাম। তো এই যখন বললাম, আপনি তো বললেন না যে আমাকে এই কথাগুলো সঠিক কিনা, তাহলে আমি কেন বিচার করব? আপনি, আপনারা কেন আমার এই সময় নষ্ট করবেন? তো আমাকে ক্ষমা করুন, আপনারা এবার বিদায় নিন। তো ভাষাটা এই দিলাম, বিদায় নিন। ওনরা বিদায় নিতে রাজি নন। তো তখন আমি বললাম যে তাহলে আমি যে কথাগুলো বললাম এর সঠিক কিনা, আর তার একটা ছবি কি দেখাতে পারবেন? বললো বা। তো এটি ছবি দেখালো,
এবং ছবি দেখানোর পরে আমি বললাম, আমি যে কথাগুলো বলেছি যদি রং হয়ে থাকে তো আমি আর এই পেশা করার প্রয়োজন নেই। আপনাদের কাছ থেকে এই 1,000 করে টাকা নিয়ে আমি শুধু শুধু কি করব, এটা বাদ দিয়ে দেবো। তো দেখার পরে তখন বললেন ওনারা, একে একে সব ঘটনা বললেন। তো বলার পরে শেষে বলছেন যে এখন আমাদের উপায় কি। উনি কিছু দিলেও ব্যবহার করবে না, এমনকি বিক্রি করে ফেলবে নেশার টাকা জোগাড় করতে। দেখা যাচ্ছে মোবাইল দিয়ে মোবাইল বিক্রি করে দিচ্ছে একদিনের মধ্যে। কি স্যামসাং এর কি লেটেস্ট মডেল আসছে 1,30,000 টাকা না কত, একদিনে যেদিন কিনে নিয়ে আসছে ওদিন রাত্রে শেষ। আবার বন্ধুরা তাকে ঠেলে ফেলে দিয়ে মোবাইল মানে কিছু